নিজেরা কাদা ছোঁড়াছুড়ি ও হানাহানি করলে বিপন্ন হবে স্বাধীনতা সার্বভৌমত্ব, সতর্ক বার্তা সেনা প্রধানের। ডিসেম্বরে নির্বাচনে ইঙ্গিত। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে চলে বিডিআর হত্যাযজ্ঞ, অভিযোগ ফখরুলের। সঠিক বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। বনানী কবরস্থানে শ্রদ্ধা। উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, নেতৃত্ব দিবেন ছাত্র দলের। রাজনৈতিক দলে দেশের প্রয়োজনেই বেছে নিলেন রাজপথ। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিক করে তুলছেন কেউ কেউ। সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান তারেক রহমানের। জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মুলতবি, বিচারের মানদণ্ড নিয়ে প্রশ্ন। লিভ টু আপিলের বিষয়ে আদেশকাল। লিভ মঞ্জুর করে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আওয়ামী লীগ আমলের 16 বছরে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে 100 অভিযোগ মায়ের ডাকের। শেখ হাসিনা সহ আসামি 60 জন। এবং ঢাকা দিল্লি টানা পড়েনে বাংলাদেশকে কাছে টানছে বেইজিং। হাসিনার প্রত্যর্পণ সহ নানা বিষয়ে আলোচনা করতে পারে প্রতিনিধি দল। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। নিজেরা কাদা ছোঁড়াছুড়ি, হানাহানি, মারামারি করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে পিলখানা হত্যা মামলায় কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার কথাও জানান তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবের জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় ডিসেম্বরের দিকে জাতীয় নির্বাচনের ইঙ্গিতও দেন তিনি। কায়েস রাহাতের রিপোর্ট। দেশে প্রথমবারের মতো পালন করা হলো জাতীয় শহীদ সেনা দিবস। এ নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আলোচনা সভায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় পিলখানার হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করতে সবাইকে তাগিদ দেন সেনাপ্রধান। বলেন, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। জাতীয় নির্বাচন পরবর্তী দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়ে সেনানিবাসে ফেরার প্রত্যাশাও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য পরিহারের আহ্বানও জানান তিনি। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির হাফিজউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। আর স্বাধীনতা, সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্রের লক্ষ্যে জাতীয় ঐক্যের তাগিদ দেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যে জাতীয় ঐক্য, এটি আমাদের জন্য আজকে খুবই জরুরি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। পরে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বেই 2 দিন ধরে পিলখানায় চালানো হয়
হত্যাযজ্ঞ। এদিকে জড়িতদের বিচার দাবি স্বজনদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ১৬ বছর পর দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ফুলের শ্রদ্ধা। 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ জানান স্বজনরা। সেই সঙ্গে ন্যায় বিচারেরও দাবি জানান তারা। আমাদেরকে দিবসটা দেওয়া হলো এবং এটা জাতীয় পর্যায়ে পালিত হবে, এটা আমাদের জন্য একটা খুবই ভালো লাগার একটা ব্যাপার। আমরা আরো হ্যাপি হব। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার। আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল, তো সেই পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবেন। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি। আমরা চাই হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। এ সময় কমিশনের মাধ্যমে পিলখানার হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো গাফেলতি থাকলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফিলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। পরে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। এই হত্যাকাণ্ডের পেছনে শুধু দেশি নয়, আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। এর সাথে বহিঃশক্তি জড়িত। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি যে নিরপেক্ষতার প্রত্যাশা, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তা প্রমাণের আহ্বান জানান তারেক রহমান। তিনি আরো বলেন, শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, সেই ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারে তার ব্যবস্থাও করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেবে। এই তো গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষতা বজায় রেখে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় বসে দেশের শত্রুদের সঙ্গে যোগসাজশে পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সাইফুল রিপনের প্রতিবেদন। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে
শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মহিলা এইরকম জঘন্য কাজ করতে পারে এবং যারা তাকে সহযোগিতা করতে পারে তার কি কোনো মাফ হতে পারে? আধিপত্যবাদী শক্তির বিস্তারে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে এ হত্যাকাণ্ড চালানো হয় বলে অভিযোগ করেন নিহত সেনা কর্মকর্তাদের স্বজন ও সেখানে দায়িত্ব পালন করা সাবেক সেনা কর্মকর্তারা। আর বাবা নির্মম হত্যা, সেনা অফিসারদের গণহত্যা করেছে শুধু প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ হাসিল করার জন্য আর তাদের আধিপত্য দেশে বিস্তার করার জন্য। তোরাবালির মোবাইলে আমি প্রায় 42টা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে। এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না। আমি কাজলকে ধরলাম, কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিংয়ের। এই কাজল তোরাবালি। আমি সিপাই হাবিবকে ধরে যখন ইন্টারভিউ করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড। আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপস কি করতে আসতো, বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো। একজন এমপি কিভাবে ক্যান্টিনে আসে? বিএনপির নীতি নির্ধারকরাও অভিযোগ করেন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শেখ হাসিনা ও পার্শ্ববর্তী দেশ ভারত। বলেন দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত শক্তিশালী সরকার। আমরা শক্তিশালী সরকার চাই, দুর্বল সরকার আর দেখতে চাই না। অতি দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চাই এবং যেই সরকার সকল প্রতিবেশী বা অন্যান্য পরশক্তি ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে এই ধরনের সরকার হতে পারে কেবলমাত্র নির্বাচিত সরকার। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে যারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগ সাজস করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় 57 জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করে। বলেন অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে দেশের স্থিতিশীলতা ফিরবে না। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার কথাও বলেন বিএনপি মহাসচিব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াত নেতা এটিএম আজহার লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা কাল আদেশ দেবেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শুনানিতে হাসিনার আমলে ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন আপিল বিভাগ। সাবিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত থাকছে। ২০১৪ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর ১১৩ যুক্তিতে তার খালাস চেয়ে আবেদন করেন তিনি। ২০১৯ সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। সেই রায়ের রিভিউ আবেদন করা হয় আজ। মঙ্গলবার শুরু হয় রিভিউ শুনানি। শুরুতেই প্রশ্ন ওঠে মানবতা বিরোধী অপরাধের বিচারের মামলাগুলো নিয়ে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে ৭১ মানবতা বিরোধী অপরাধে বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা প্রশ্ন তোলেন আপিল বিভাগ। আজহারের আইনজীবী বলেন বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত। আলোচনা উঠেছে, সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়, এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। পরে আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। তবে এর আগে নতুন করে লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। জামায়াতের সেক্রেটারি জানান তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন। আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন।
আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। তাকে মুক্ত করতে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন জামায়াতে ইসলামী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বর্তমানে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, হয়ে উঠেছেন দেশের গণমানুষের অন্যতম নেতা। তাই নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার উপদেষ্টার পদ ছেড়ে দিলেন নাহিদ ইসলাম। পদত্যাগের কারণ হিসেবে জানালেন, সরকারের চাইতেও রাজনীতির মাঠে তাকে এখন বেশি প্রয়োজন। মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। শান্ত চোখ, মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ ছাত্র জনতার উদ্দেশ্যে যখন ভাষণ দেন তখন তার মাথায় বাঁধা থাকে বাংলাদেশের পতাকা। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি, যে আন্দোলনে উত্তাল হয়েছিল পুরো বাংলাদেশ। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয়। এ সময় নির্মম নির্যাতনেরও শিকার হন তিনি। তার নেতৃত্বেই এক দফা দাবিতে পথে নামে ছাত্র জনতা। সবার অংশগ্রহণে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। ৬.৫ মাসের মাথায় দায়িত্ব ছেড়ে ছাত্র জনতার কাতারে ফিরলেন নাহিদ। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। তা সত্যি করে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পদত্যাগের কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক শক্তির উত্থানে এখন তার রাজপথে থাকা প্রয়োজন। গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। এখনো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলেও অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হবে বলে মনে করেন তিনি। এখনো আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে বলেও জানান নাহিদ ইসলাম। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ২০০৯ থেকে ২৪ পর্যন্ত আওয়ামী লীগের আমলে ১০০ জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১০০টি অভিযোগ দাখিল করেছে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাক। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংস্থাটি। গুম হওয়া ১০০ জনের মধ্যে ৯৫ জন এখনও ফেরত আসেনি। এর মধ্যে রয়েছেন বিএনপির নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন। অভিযোগে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসি সাবেক ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। একশোটি অভিযোগ এখানে দায়ের হয়েছে এবং এই অভিযোগ যাদের বিরুদ্ধে দায়ের করেছেন তারা হলো অফিসার অফ র্যাব, অফিসার ডিবি, অফিসার পুলিশ, অফিসার সিটিটিসি এবং অফিসার ডিজিএফআই। তন্মধ্যে জিয়াউল হাসান, যিনি ইতোমধ্যে জেলে আছেন, এবং আসাদুজ্জামান খান কামাল, যিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারেক সিদ্দিকী, জাভেদ পাটোয়ারি পুলিশের আইজিপি ছিলেন, মনিরুল ইসলাম, বেনজির এবং আরও উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে এই সমস্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ৬ মাস চলে যাওয়ার পরেও আমরা কোনো আমাদের তথ্য জানতে পারিনি, অ্যাটলিস্ট ভিকটিম ফ্যামিলিগুলো জানতে পারেনি যে এই মানুষগুলোর সাথে কি করা হয়েছে। মাত্র ৫% ঠিকাদারের হাতেই জিম্মি দেশের সিংহভাগ সরকারি কাজ। রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের সাথে সাথে পাল্টায় ঠিকাদারও। যৌথ উদ্যোগে মাত্র কাজের ২.৭% বিনিময়ে বাগিয়েছেন মোট অর্থের
0.97%। টিআইবির সংবাদ সম্মেলনে উঠে আসে এমন তথ্য। কায়েস রাতের প্রতিবেদনে বিস্তারিত। সরকারি ক্রয় খাতে বিশ্বের সর্বত্রই কম বেশি দুর্নীতি হলেও এ ব্যাপারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বাংলাদেশ। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের ক্রয়াদেশ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য নিয়ে করা টিআইবি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন টিআইবি নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান। ৬৬টি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে করা টিআইবির এই প্রতিবেদনে দেখা যায় ৫% প্রতিষ্ঠানের হাতেই গেছে ৬১% কাজ, যেখানে নিচের দিকের 10% প্রতিষ্ঠান কাজ পেয়েছে কেবল 1%। এর ফলে ইজিপি বা দরপত্র আহ্বানকে ডিজিটালাইজেশন করার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে অভিযোগ টিআইবি প্রধানের। দায়ী করছেন ক্রয়ের সাথে যুক্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ব ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে। বিশ্বব্যাপী পৃথিবীর সব দেশেই ক্রয় খাত সবচেয়ে ভালনারেবল খাত, দুর্নীতির প্রবণ খাত। তবে সব দেশই কম বেশি নিয়ন্ত্রণ হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণ না, দূরে থাকুক, বরং এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি আমরা। ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরো ডিজিটালাইজড হয়ে আরো বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, এমনকি ভিন্ন দলের কেউ নেতৃত্বে এলে কমে গেছে বরাদ্দের পরিমাণ। যৌথ মালিকানার নামে 2.7% বিনিময়ে বাগিয়েছে মোট অর্থের 27.97% অর্থ। যেখানে জয়েন্ট ভেঞ্চারে মাত্র কাজের পরিমাণ হচ্ছে 2.8%, কিন্তু তার কাজের ভ্যালু হচ্ছে 27%, মানে টোটাল কাজের 27%। বাজারে এমন নিয়ন্ত্রণের ফলে অপচয় হচ্ছে সরকারি অর্থের। এটি বন্ধে সঠিক নীতিমালার সাথে প্রয়োজন এ ধরনের চর্চার পরিবর্তনের বলে অভিমত টিআইবি প্রধানের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার দীর্ঘদিনের সহকর্মীরা বলছেন, নোমানের মৃত্যু রাজনীতির অপূরণীয় ক্ষতি। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। দেশের মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বর্ষিয়ান রাজনীতিক আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার ভোরে নাস্তার টেবিলে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। সেখানে আত্মীয়স্বজন ও তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা জড়ো হন। বলেন, রাজনীতিতে আব্দুল্লাহ আল নোমানের শূন্যতা পূরণ হওয়ার নয়। বাবা হারানোর বেদনা তো আসলে আমাদের সবার কাছে অনেকটা একই, কিন্তু তিনি তো শুধু বাবা ছিলেন না। আব্দুল্লাহ আল নোমান একজন প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানের নাম আব্দুল্লাহ আল নোমান। কর্মী বৎসল যে রাজনীতিবিদ, আমরা যখন দাঁড়াতাম, কাছে থাকতাম, তার যে বাৎসল্য, এটা ভুলে যাওয়ার মতো নয়। যেন সন্তানের বাৎসল্য দিয়ে আমাদের মতো কর্মীদেরকে তিনি লালন পালন এবং তার আশীর্বাদ থাকতো সবসময়। তার মতো একজন ত্যাগী প্রো পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। বাদজোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদ ময়দানে আব্দুল্লাহ নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, আর দ্বিতীয় জানাজা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাদ আসর দ্বিতীয় জানাজা হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শুক্রবার বাদ জুমা সবশেষ জানাজা শেষে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন 83 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।